আর 7-এর পাতায় খবরটি রয়েছে যে উপরাষ্ট্রপতি পদে বিজেপি প্রার্থী সংঘ ঘনিষ্ঠ বার্তা সভাপতি নিয়েও, এবং সেখানে প্রতিনিধি, তাদের নয়াদিল্লির প্রতিনিধি লিখছেন, আর কোনো এক্সপেরিমেন্ট নয়, এবার থেকে আর কোনো ল্যাটারাল এন্ট্রিও নয়, অর্থাৎ প্রত্যক্ষভাবে সঙ্গের সাথে দীর্ঘকালীন সম্পর্ক নেই এরকম ব্যক্তিকে সাংবিধানিক অথবা রাজনৈতিক নীতি নির্ধারণকারী গুরুত্বপূর্ণ পদে দেওয়া যাবে না। এটা সঙ্ঘের তরফ থেকে এরকম একটা বার্তা নাকি বিজেপিকে দেওয়া হয়েছে বলে বর্তমানের এই রিপোর্টে বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে লেখা হয়েছে, উগ্র নয়, বাজপেয়ীর ধাঁচে সকলকে নিয়ে চলার জন্য পরিচিত রাধাকৃষ্ণনকে কোয়েম্বাটুরের বাজপেয়ী বলা হয়। সুতরাং কোথাও আমার প্রশ্ন হলো যে, আপনি যেটা বলছেন যে বিগত কয়েক বছর ধরে বিজেপি, মানে এই মোদি সার বিজেপি এবং আরএসএস এর মধ্যে কোথাও গিয়ে একটা সংঘাত চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এবং সেটারই কোথাও গিয়ে একটা কি রিফ্লেকশন যে আজকে জগদীপ ধনকরের বিষয়টা ওটা কি একটা এরার অফ জাজমেন্ট ছিল, নাকি একটা ট্রেডিশন থেকে বেরিয়ে আসা যে এমন একজন মানুষ যে প্রথম জীবনে কংগ্রেস ঘরানার রাজনীতি করেছেন, তারপরে তিনি দল বা আরএসএস এর প্রতি আনুগত্য নয়, নরেন্দ্র মোদীর প্রতি আনুগত্য, বাট দ্য কাল্ট অফ নরেন্দ্র মোদী, তার প্রতি একটা আনুগত্য দেখাবার প্রচেষ্টা করেছেন, এরকম কি কোনো একটা, সেই জন্যেই তাকে পুরস্কৃত করা হয়েছিল জগদীপ ধনকর, যিনি পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন এবং পরবর্তীকালে তাকে উপরাষ্ট্রপতি পদে নিয়ে যাওয়া হয়, এবং পরবর্তীকালে তিনিও তার ব্যক্তিগত যে মতামত বা তিনি কিছুটা হলেও যে পার্টির লাইন সেটাকে টো করছিলেন না, আর একটু ওভার অ্যাম্বিশিয়াস হয়ে গেছিলেন, এবং তার ফলে তাকে আনসেরিমনিয়াসলি সরে যেতে হলো, যেটা আরএসএস পছন্দ করে না। আরএসএস ডেফিনেটলি, আমার যা মনে হয় যে জগদীপ ধনকর হয়তো আরএসএস এর ফোল্ড থেকে বাইরে থেকে এসেছিল যখন ওনাকে পশ্চিমবঙ্গের গভর্নর অ্যাপয়েন্ট করা হয়, কিন্তু গত 2 বছর ধরে অন্তত জগদীপ ধনকরের কন্ডাক্ট নিয়ে আরএসএস এর কোনো অবজেকশন ছিল না। আমার মনে হয় না যে আরএসএস খুব খুশি যখন যেভাবে জগদীপ ধনকরকে আউস্ট করা, অত ড্রামাটিক্যালি যেভাবে হলো, এই ধরনের যে স্টাইল অফ ওয়ার্কিং, এটাকে আরএসএস এন্ডোর্স করে না। এতে শুধু একজন লোক ডিসাইড করে, only one person is the deciding authority, উনি হলেন নরেন্দ্র মোদী। এই ওয়ার্কিং স্টাইলকে আরএসএস অ্যাপ্রুভ করে না। আরএসএস এর বক্তব্য যে যাকে ওরা বলে কলেজিয়াল স্টাইল অফ ফাংশন, যে যা কিছু আমরা ডিসাইড করব, আগে আমরা চর্চা করব, এক দুজনের সঙ্গে মতামত নেব, ডিফারেন্ট ওপিনিয়ন গুলোকে নেব, তারপরে ডিসিশনটা, মানে ব্যক্তি নয় সমষ্টি আপনি বলছেন, মানে হ্যাঁ, ওরা যে হিন্দিতে বলে যে हमारे लिए संगठन ज्यादा महत्वपूर्ण है व्यक्ति से, the individual is not so important as the organization in which it is। কিন্তু এখানে কি একটা ডাইকটমি নেই? সেই আরএসএস থেকে ওঠা নরেন্দ্র মোদী, হিন্দু হৃদয় সম্রাট, হিন্দুত্বের মহারাজ, সেখানে তার কাল্টের উপর নির্ভর করে এই মুহূর্তে বিজেপি দাঁড়িয়েছে। সো মাচ সো যে নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ বিজেপি নেতা এবং এমপি নিশিকান্ত দুবে তিনি তো স্পষ্ট বলছেন মিডিয়ার সামনে এসে যে বিজেপির নরেন্দ্র মোদীকে অনেক বেশি দরকার, নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে বিজেপিকে দরকার নেই, নরেন্দ্র মোদী ছাড়া বিজেপি হয়তো 150টা সিটও পাবে না, এই কথাটা তিনি বলছেন পাবলিকলি। তাহলে মোদী অনেক বড় হয়ে গেছেন এবং সেটাই মাথা ব্যথা আরএসএস এর। দেখুন, গত বছর 2024-এর লোকসভা ইলেকশনের সময় যে ডাইভারজেন্সটা হয়েছিল আরএসএস আর নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির মধ্যে, তো প্রাইমারিলি এই জিনিসটা নিয়েই ছিল। আরএসএস জানে বহু বছর ধরে, 2001 থেকে, যে নরেন্দ্র মোদী ব্যক্তিকে বেশি প্রমিনেন্স দেয়, কাল্ট, নিজের কাল্টকে বেশি প্রমোট করেছে। যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে সেদিন ভারতীয় জনতা পার্টির সরকার কোনো সময় উনি বলতেন না, উনি সব সময় বলতেন নরেন্দ্র মোদীর সরকার, চাই স্টেটে হোক কিংবা সেন্টারে হোক। 2014-তে 2024-এর ইলেকশনের পর থেকে আপনারা হয়তো খেয়াল করবেন যে উনি বলছেন এনডিএ সরকার, আর নরেন্দ্র মোদী সরকার বলে না। কেন? উনি জানেন যে ওনার কাছে মেজরিটি নেই, 272 প্লাস বিজেপির কাছে নেই, 240-এ গিয়ে পড়েছিল।
তো আমি যেটাতে মানে মানে বলতে চাইছি যে গত বছর ফেব্রুয়ারি মাসে ঠিক রাম মন্দিরের উদ্ঘাটন হয়ে যাবার 1 মাস পরে বিজেপির স্লোগান আসে মোদি কি গ্যারেন্টি, আব কি বার 400 পার। আরএসএস এই স্লোগান গুলোকে এক্সট্রিমলি অ্যারোগেন্ট ভাবে নিজেদের ইন্টারনাল ডিসকাশনে ডাম্প করেছে। আমাদের সঙ্গে কথাও যাবার্তা ইনফর্মাল লেভেলে আরএসএস এর সিনিয়র লোকেদের সঙ্গে কথা হলো, বলতো যে আপ পানি সির কে উপর চালা, মানে এটা একটা মানে অ্যানালজি দিয়ে কথা বলা। মানে তখন কি আরএসএস মনে বুঝতে পারলো যে বিজেপির ওপর তাদের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা পুরোপুরি তাদের হাত থেকে চলে গেছে? না, ওরা বুঝতে পারলো যে নরেন্দ্র মোদী এখন র্যাম্পেন্ট পার্সোনালিটি কাল্টকে প্রমোট করছে। তো উনি বলেন যে নাও এখন সময় এসছে যে ওনার কিছু লেসন শেখাতে হবে, কিছু শিখিয়ে দিতে হবে। যে উনি বলছেন মোদি কি গ্যারেন্টি, ঠিক আছে ভাই, গ্যারেন্টি নিয়ে যেত, আমরা কিছু করব না। তাই আপনি দেখছেন যে ফেব্রুয়ারি মাস থেকে আরএসএস এর নেটওয়ার্ক ক্যাম্পেনিং এ ওভাবে আর দেখা যায় না যেভাবে আগের ইলেকশনে দেখা গেছে 2014 থেকে। মানে আপনি বলছেন এটা সাংবাদিকতা, আপনি বলছেন 2024-এ মানে গত বছর লোকসভা নির্বাচনে আরএসএস এর যে সক্রিয়তা অন গ্রাউন্ড বিজেপির হয়ে সেটা অনেক কম ছিল, সেটা অনেক কম ছিল। তাই জন্যই তো জেপি নাড্ডা মে মাসের লাস্ট সপ্তাহে इंडियन एक्सप्रेस इंटरव्यूতে বললেন যে हम सक्षम हो गए, हमको उनकी जरूरत नहीं है, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ की जरूरत नहीं। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি এই কথাটা বলছেন। উনি নিজে কথা বলতে পারেন না, মানে he does not have the power to say it on its own unless it has the official clearance from the leadership। মানে তিনি মোদির হয়ে বলছেন স্পষ্টতই। আমাকে তো তো তারপরে ক্লিয়ার হয়ে গেল যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ক্যাম্পেইনে ওভাবে জড়িত নয় যেভাবে 2014-19-এ ছিলেন। আর বাকি বিধানসভার প্রত্যেকটা আমি মানে লিস্ট আউট করছি। রেজাল্ট কি হলো? বিজেপি পেল না, মেজরিটি হয়নি। তখন আরএসএস থেকে বলা হলো যে আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি দ্যাট ইউ স্টিল নিড আস, আপকো अभी भी हमारी जरूरत है, আমাদের ছাড়া আপনারা মেজরিটি নিতে পারলেন। তখন বিজেপির তরফ থেকে, মোদির তরফ থেকে প্যাচ আপ শুরু হয়। সেপ্টেম্বর মাসে কেরালার পালঘাটে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমন্বয় বৈঠক হয়। সমন্বয় বৈঠক কি, যে প্রায় 40টা যে এফিলিয়েটেড অর্গানাইজেশন আছে আরএসএস এর, তাদের সব হেডেরা মিলে নিজেদের অর্গানাইজেশনাল রিপোর্ট আরএসএস কে প্রেজেন্ট